আসসালামু আলাইকুম। জেএসসি জেডিসি এবং ক্লাস 9-10-এর যারা শিক্ষার্থী আছো তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ আনোয়ার ওয়াদুদ খান। তোমাদের জন্য গ্রামার এক্সপ্রেস চ্যানেলের নতুন একটি প্লেলিস্ট খোলা হলো। সেটি হলো আজকে থেকে যে ক্লাসগুলো হবে এগুলো তোমাদের বোর্ডে দেখো লেখা আছে স্পিচ বা ন্যারেশন। স্পিচ বা ন্যারেশনের ক্লাস আজকে থেকে শুরু হলো। তোমরা গ্রামার এক্সপ্রেসের প্রত্যেকটি ক্লাস মনোযোগ দিয়ে দেখবে, তাহলে অনেক বেশি উপকৃত হবে। যারা আজকে প্রথম দেখতেছো তাদের প্রতি অনুরোধ থাকলো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, আর যারা আগে থেকেই আমার ক্লাস দেখতেছো এবং সাবস্ক্রাইব করে আছো তাদেরকে জানাই মেনি মেনি থ্যাঙ্কস। চলো আমরা তাহলে ক্লাসটি শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি একটি স্পিচ লিখে রেখেছি এখানে। নেপোলিয়ন বোনাপার্ট said to the French people, give me a good mother and I will give you a good nation. নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের জনগণকে বললেন, আমায় একজন ভালো মা দাও এবং আমি তোমাদেরকে একটি ভালো জাতি উপহার দেব। এটা ফ্রান্সের বিখ্যাত রাষ্ট্রনায়ক নেপোলিয়ন বোনাপার্টের একটি চিরস্মরণীয় কোট। দেখো, তিনি বলেছেন তোমরা আমাকে একটি ভালো মা দাও, গিভ মি এ গুড মাদার অ্যান্ড আই উইল গিভ ইউ এ গুড নেশন, এবং আমি তোমাদেরকে একটি ভালো জাতি দেব। এই যে কথাগুলো বললেন, তোমরা কি কেউ বুঝতে পেরেছো যে এটা কী ধরনের স্পিচ? স্পিচ বা উক্তি হলো দু ধরনের, একটা হলো ডিরেক্ট স্পিচ আর একটা হলো ইনডিরেক্ট স্পিচ। অনেকেই এই স্পিচের এই পার্সনগুলো সম্বন্ধে সহজে বুঝতে পারে না। একটি ভালো জাতি দিব, এটা কি আমি দিব, আমি আনোয়ার স্যার দিব, না নেপোলিয়ন বোনাপার্ট দিবেন? তাহলে এই যে কথাগুলো, এই কথাগুলো বোঝার জন্য ইংরেজি গ্রামারে একটি সুন্দর অধ্যায় আছে, সেটা হলো ন্যারেটিভ স্টাইল বা চেঞ্জিং স্পিচ। এই যে আমরা কথা বলি, এই কথাগুলোকে স্পিচ বলতেছে, এবং আরেকটি এর বিকল্প শব্দ আছে, সেটাকে বলা হচ্ছে ন্যারেশন, NARRATION, ন্যারেশন। স্পিচ অর্থ উক্তি, ন্যারেশনও উক্তি। এখন ন্যারেশনের ব্যাপারে তোমাদেরকে একটু গভীর থেকে দু একটি কথা বলি যেন তোমাদের মনে থাকে। ন্যারেশন শব্দটি এসেছে NARRATE, ন্যারেট শব্দ থেকে, NARRATE, ন্যারেট শব্দ থেকে এসেছে। এই ন্যারেট শব্দটি হলো একটি ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দ, ন্যারেট শব্দটি হলো একটি ল্যাটিন শব্দ। এর অর্থ কি? এর অর্থ হলো পুনরায় বলা। ইংরেজিতে যদি আমি বলি তাহলে রিটেলিং, TELLING, রিটেলিং সামথিং, রিটেলিং সামথিং টু somebody, রিটেলিং সামথিং টু somebody, কারো কাছে কোনো কিছু পুনরায় বলা। এই যে কোনো কিছু পুনরায় বলা, এটারই ল্যাটিন শব্দ ছিল ন্যারেট, পুনরায় বলা। সেটার থেকে শব্দটি হয়েছে ন্যারেশন। তাহলে ন্যারেশনের ব্যুৎপত্তিগত অর্থ আমরা বুঝতে পারলাম যে কোনো শব্দ আবারও বলা, কোনো উক্তি, কোনো কথা আবারও বলা, এটা হলো ন্যারেশন। ন্যারেশনের আরেকটি শব্দ হলো স্পিচ। আমরা অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষায় 12 নম্বর প্রশ্নে, পার্ট সি গ্রামারের অংশে 12 নম্বর প্রশ্নে পেয়ে থাকি চেঞ্জিং স্পিচ, ওখানে 5 নম্বর বরাদ্দ আছে। আর নবম দশম শ্রেণীর 5 নম্বর প্রশ্নে আছে চেঞ্জিং ন্যারেটিভ স্টাইল, একই জিনিস। এবং এই শ্রেণীগুলোতে জেএসসি জেডিসির পরীক্ষায় 5 নম্বর বরাদ্দ আছে, আর এসএসসিতে দাখিলেও সেখানেও 5 নম্বর বরাদ্দ আছে। এখন
তোমাদেরকে আমি দু একটি কথা বলবো, মনোযোগ দিয়ে শোনো। এই যে আমি ন্যারেশনের ব্যুৎপত্তিগত অর্থ অঞ্চলে বুঝিয়ে দিলাম, এরপরে আমরা আসি এর কয়টি পার্ট আছে আর এর প্রকারভেদ। এই সেন্টেন্সটি আমরা আরেকবার দেখি। নেপোলিয়ন বোনাপার্ট সেড টু দ্য ফ্রেঞ্চ পিপল, এই যে অংশটা আছে, এই অংশটার একটা নাম আছে, টু দ্য ফ্রেঞ্চ পিপল। এই অংশটার নাম হলো রিপোর্টিং স্পিচ, SPEECH। আর এটাকে আমরা রোমান 1 দিয়ে লিখি, রিপোর্টিং স্পিচ। আর রোমান 2 দিয়ে লিখি আমরা আরেকটি অংশ যেটা আছে, গিভ মি এ গুড মাদার অ্যান্ড আই উইল গিভ ইউ এ গুড নেশন। এই অংশটিকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ, SPEECH, রিপোর্টেড স্পিচ। দুটোই স্পিচ। একটি হলো ইনভার্টেড কমার ভিতরের স্পিচ, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আরেকটি কথা আমরা সংক্ষেপে বলতে পারি, ইনভার্টেড কমার বাইরে যা থাকবে, যে ক্লজ থাকবে, সেটা হলো রিপোর্টিং স্পিচ। প্রচলিত হয়ে গেছে আমরা এই রিপোর্টিং স্পিচকে বলে থাকি রিপোর্টিং ভার্ব, REPORTING, রিপোর্টিং ভার্ব। এই যে রিপোর্টিং ভার্ব আছে, অ্যাকচুয়ালি রিপোর্টিং ভার্ব হলো এখানে এই সেইট। রিপোর্টিং ভার্ব যদি বলি, রিপোর্টিং ভার্ব হলো রিপোর্টিং স্পিচের একটি ভার্ব, একটি অংশ। রিপোর্টিং ভার্ব হলো রিপোর্টিং স্পিচের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটি আমরা যখন চেঞ্জ করব, তার 5টি ধাপের প্রথম স্টেপে এটা আছে, রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হবে। এই রিপোর্টিং ভার্বটা কোথায়? রিপোর্টিং স্পিচের এই যে সেইড, টোল্ড, আস্কড, রিকোয়েস্টেড, ফরবেড, এগুলো সবই রিপোর্টিং ভার্ব। আর এরপরে যেগুলো আছে, এই যে ইনভার্টেড কমার ভিতরে যে কথাগুলো, এই কথাগুলো অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে একাধিক ক্লজে থাকতে পারে। এই যে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, একাধিক ক্লজে আছে। আবার সিঙ্গেল সেন্টেন্সও থাকতে পারে। যখন সিঙ্গেল সেন্টেন্স থাকবে তখন তো আমরা এটাকে সিম্পল সেন্টেন্স হিসেবে জানব। রিপোর্টেড স্পিচে একটি সেন্টেন্স থাকতে পারে, আর একাধিক যদি থাকে তাহলে একাধিক ক্লজ থাকবে, একাধিক সেন্টেন্স না, কারণ তখন এন্ড দ্বারা বা অর দ্বারা সেগুলো যুক্ত হয়ে যাবে। আর প্রত্যেকটি ক্লজেরই চেঞ্জ হবে, পরিবর্তন হবে, সেটা টেন্স পরিবর্তন হবে, পার্সন পরিবর্তন হবে। এখন এই পরিবর্তনের নীতিমালাগুলো আমরা জানব। তার আগে তোমাদেরকে পরিষ্কার করে বলে দেই যে কয়টি পার্ট একটি স্পিচের? 2টি পার্ট। কী পার্ট? নাম্বার 1 রিপোর্টিং স্পিচ, নাম্বার 2 রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং স্পিচের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ভার্ব, রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বের টেন্স ফর্ম দেখে আমরা স্পিচের টেন্স পরিবর্তন করি। এখানে আছে সেট, তার মানে এটা পাস্ট টেন্সে আছে। এখন ইনভার্টেড কমার ভিতরে এই স্পিচের ভিতরে যত ক্লজ আছে সবগুলোই পরিবর্তন হবে টেন্স। আর এইটা যদি রিপোর্টিং ভার্বের এখানে যদি প্রেজেন্ট ফর্ম বা ফিউচার ফর্ম থাকে তাহলে কোনো রকমের পরিবর্তন হবে না। এখন 2টা পার্ট বলেছি। এখন যদি বলি যে কত প্রকার স্পিচ, কত প্রকার, SPEECH, স্পিচের প্রকারভেদে যদি যাই তাহলে আমরা 2 ধরনের স্পিচ পাই। নাম্বার 1 ডাইরেক্ট স্পিচ, এবং নাম্বার 2 ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ হলো কোনো বক্তার হুবহু তার নিজের ভাষায় যে কথা, সেটা হলো ডাইরেক্ট স্পিচ। যেমন নেপোলিয়ন বলেছেন যে আমাকে একজন ভালো মা দাও, আমি তোমাদেরকে একটি ভালো জাতি উপহার দেব, একটি ভালো জাতি দেব। তাহলে এটা কার কথা?
এটা আনোয়ার স্যারের কথা না, এটা সরাসরি নেপোলিয়ন বোনাপার্টের কথা, তার ভাষায় উদ্ধৃত হয়েছে। নেপোলিয়নের কথা, এটা যিনি বলেছেন তার কথাটা হুবহু উদ্ধৃতি চিহ্নের মধ্যে আটকানো আছে, এই জন্য এটা হলো ডাইরেক্ট স্পিচ। আর আমাদেরকে করতে হয় এর উত্তর, সেটা হলো ইনডাইরেক্ট স্পিচ। অন্যের কথাকে যখন নিজের ভাষায় লেখা হয়, অন্যের কথাকে এই যে আরেকজন তার নিজের ভাষায় বর্ণনা করলো একটি বিশেষ প্রক্রিয়ায়, এই প্রক্রিয়াটার নাম হলো ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। তার মানে অন্যের কথাকে লেখক যখন তার নিজের ভাষায় লেখেন, এটা হলো ইনডাইরেক্ট স্পিচ। আমরা যখন একটি স্পিচকে চেঞ্জ করব, তখন এই 5টি ব্যাপারে আমি মনোযোগ দিয়ে তোমাদেরকে বলবো যে তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে এই 5টা দিক খেয়াল করবে, কারণ এই 5টি জায়গায় পরিবর্তন থাকবে। প্রথমে কি? রিপোর্টিং ভার্ব পরিবর্তন করা। এই যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বটা আমি যখন উত্তর করতে যাব তখন পরিবর্তিত হয়ে যাবে এবং রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হয়। নাম্বার 2, লিঙ্কার বা কানেক্টর বসানো। এই যে ইনভার্টেড কমাটা উঠাই দিব, উঠাই দিয়ে আমি একটি উপযুক্ত লিঙ্কার বা কানেক্টর বসাবো। নাম্বার 3, পার্সন পরিবর্তন করতে হয়। তো সেই পার্সনটাকে আমরা কিভাবে পরিবর্তন করব, এই প্রত্যেকটা স্টেপ আমি ন্যারেশন করার সময় তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে লিখব। তারপর আছে টেন্স পরিবর্তন করা। আমি একটু আগে বলেছি তোমাদেরকে টেন্স কখন পরিবর্তন করব, যখন দেখব রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে, তখনই শুধু সবগুলো টেন্স পরিবর্তন হবে এবং একটি নির্দিষ্ট নিয়মের আলোকে। তারপরে আছে অ্যাডভার্ব অফ টাইম, এটা সবচেয়ে বেশি থাকে, যেমন নাও, টুডে, টুমোরো, টুনাইট, ইয়েস্টারডে, দিস ইয়ার, নেক্সট ইয়ার ইত্যাদি। এগুলো হলো অ্যাডভার্ব অফ টাইম। আর অ্যাডভার্ব অফ প্লেস, যেমন হেয়ার, দেয়ার ইত্যাদি। এই 5টা জিনিসকে আমি বলবো 5টা স্টেপ। প্রত্যেকবার আমরা যখন ইনডাইরেক্ট স্পিচ করতে যাব বা প্যাসেজ ন্যারেশন উত্তর করতে যাব, এই 5টি দিক ঠিক আছে কিনা একে একে আঙুল দিয়ে গুনে দেখে বুঝে তারপরে আমরা লিখব, তাহলে আমাদের উত্তর নির্ভুল হবে। আমরা এটা সমাধান করে দিই, যেহেতু আমরা জানি তোমরা এখন যে সময়ে যে পর্যায়ে আছো, এখন তোমাদের এই বেসিক রুলগুলো সব জানা আছে। তারপরেও আমি বিধৃত করব, বিবরণ সহকারে উল্লেখ করে 5টি স্টেপ ধারণা দিয়ে তারপর প্রতিটা উত্তর করব। এইভাবে আমি এখন কিছুদিন তোমাদের সাথে এক্সারসাইজ করতে থাকবো ইম্পর্ট্যান্ট প্যাসেজ ন্যারেশন নিয়ে। এইটার উত্তর দেখো আমি করতেছি, নেপোলিয়ন বোনাপার্ট সেইড। তাহলে সেইডের জায়গায় আমি যে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করবো, যে 1 নাম্বার রিপোর্টিং ভার্ব চেঞ্জ, এটা কিসের ভিত্তিতে করব? এটা হলো ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্স আছে, যে প্রথমে থাকবে, যদি অ্যাসার্টিভ থাকে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স অনুযায়ী চেঞ্জ হবে। সেড, টোল্ড, অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অলসো টোল্ড, এগেন টোল্ড, অলসো সেড, এগেন সেড, এই জাতীয় আমাদের রিপোর্টিং ভার্ব আসবে। আর যদি ইন্টারোগেটিভ হয় তাহলে আস্কড হবে। ইম্পারেটিভ হলে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি জাতীয় শব্দ আছে, যেমন রিকোয়েস্টেড, অর্ডার্ড, ফরবেড, এগুলো বসবে। তাহলে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যখনই দেখব যে আমাদের প্রশ্নের মধ্যে আছে সেইড বা টোল্ড বা আস্কড এই জাতীয় কিছু আছে পাস্ট ফর্মে, তাহলে দেখব যে সেন্টেন্সের প্রথমটাই কি আছে, দ্বিতীয়টা না, আগে দেখব প্রথমটা। কারণ দ্বিতীয়টাই আছে অ্যাসার্টিভ, প্রথমটাই আছে অপটেটিভ। তাহলে আমি দ্বিতীয় অ্যাসার্টিভ অনুযায়ী যদি সেইড, টোল্ড বসাই তাহলে হবে না, আমাকে বসাইতে হবে প্রথমটা অনুযায়ী। প্রথম ক্লজ বা প্রথম সেন্টেন্স যেটা আছে সে অনুযায়ী আমরা রিপোর্টিং ভার্ব বসাবো। 1 নম্বর পরিবর্তন হবে রিপোর্টিং ভার্ব। আনসার: নেপোলিয়ন বোনাপার্ট, BONAPART, নেপোলিয়ন বোনাপার্ট। এখানে সেটকে পরিবর্তন করব। আমি বলেছি যদি অ্যাসার্টিভ হয়, এখানে অ্যাসার্টিভ পরে আছে, এটা দেখব না। ইম্পারেটিভ হলে ইম্পারেটিভের ভাষা বুঝে, ইম্পারেটিভের সিকোয়েন্স বুঝে, কি ধরনের অর্থ আছে, অর্থের সংশ্লিষ্টতা আছে সেটা বুঝে আমাকে রিপোর্টিং ভার্ব দিতে হবে। আদেশ বোঝালে আমাদের কি দিব? অর্ডার্ড।
যদি আরও দৃঢ় আদেশ বোঝায় তাহলে দেব কমান্ডেড, যদি নিষেধ বোঝায় তাহলে ফরবেড, যদি বোঝায় উপদেশ তাহলে অ্যাডভাইসড, যদি বোঝায় অনুরোধ তাহলে রিকোয়েস্টেড, আর যদি আদেশ উপদেশ অনুরোধ কিছুই বুঝতে পারতেছি না, ধরতে পারতেছি না, তাহলে আমি কি দিব? তখন টোল্ড। এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে। তাহলে এখানে যে বলেছেন গিভ মি এ গুড মাদার, তো এইখানে ইম্পারেটিভের অংশ দেখে আমরা যদি বলি এটা অনুরোধমূলক তাহলে রিকোয়েস্টেড দিতে পারি। তবে আমি ব্যক্তিগতভাবে যে সমস্ত সেন্টেন্সে প্লিজ বা কাইন্ডলি মেনশন থাকে সেগুলোকে আমি অনুরোধমূলক বাক্য হিসেবে তোমাদের নিতে বলবো, এবং তখনই রিপোর্টিং ভার্ব দিবা রিকোয়েস্টেড। তো এখানে যেহেতু প্লিজ আর কাইন্ডলি নাই, তাহলে আমি সাধারণ কথা ধরি এবং এটাকে আমি টোল্ড দিয়ে করতে চাই। তাহলে নেপোলিয়ন বোনাপার্ট টোল্ড। হ্যাঁ, টোল্ডের পরে কখনো টু দেওয়া যায় না, সেডের পরে টু দিতে হয় যদি অবজেক্ট থাকে। আমি টোল্ড দিব, টোল্ডের পরে টু দিব না, কারণ টোল্ডের পরে টু দেওয়া যায় না, নিষেধ আছে। টোল্ডের পরে কি আছে? অবজেক্ট আছে দ্য ফ্রেঞ্চ পিপল, আমি দিচ্ছি দ্য, এই জায়গাটা আমি ব্লক করে দেই বোঝানোর জন্য। এখানে ফ্রেঞ্চ লিখতে পারবো, লিখি FRENCH, ফ্রেঞ্চ। টোল্ড দ্য ফ্রেঞ্চ পিপল, PEOPLE, ফ্রেঞ্চ পিপল। এখন দ্বিতীয়টার ব্যাপারে এসে যায়। প্রথমটা আমরা রিপোর্টিং ভার্ব চেঞ্জ করলাম, সেট আমরা পরিবর্তন করে টোল্ড দিলাম, এটা আমরা 1 নাম্বার ধাপ করলাম, আমি 1 লিখলাম, 5টা স্টেপের 1 হয়ে গেল। এখন দিব 2 নাম্বার লিঙ্কার, ইনভার্টেড কমা উঠাই দিতে হবে, কমা এবং ইনভার্টেড কমা, এই যে কমা আছে এই কমা এবং দুই পাশের স্পিচের দুই পাশের ইনভার্টেড কমা উঠাই দিব। উঠাই দিয়ে আমাকে কি দিতে হবে? একটি লিঙ্কার দিতে হবে, অথবা কানেক্টর দিতে হবে, অথবা কনজাংশন বলা হয়, অনেকে বলে থাকেন, অনেক রাইটার অনেক বই বলে থাকেন একটা কনজাংশন দিতে হয়। তবে আমি পুরোপুরি কনজাংশনকে মেনে নিতে পারি না, কারণ আমি এখন যা বসাবো সে কনজাংশন নয়, সে হলো প্রিপোজিশন, টু দিতে হবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে যেগুলো মূল ভার্ব দিয়ে শুরু হয় বাক্য সেগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে লিঙ্কার হিসেবে দিতে হয় টু, আর যেগুলো লেট দিয়ে শুরু হয় সেখানে দ্যাট। লেট ছাড়া অন্য সবগুলো আমরা টু দিব, আর নিষেধমূলক বাক্য হলে নট টু দিব। এই 3টি জিনিসই আছে, লেট, টু, নট টু। তো যে মূল ভার্ব দিয়ে শুরু হলে সেগুলো সবসময় টু দিব। নেপোলিয়ন বোনাপার্ট টোল্ড দ্য ফ্রেঞ্চ পিপল টু গিভ আছে, গিভ সরাসরি বসবে, টু গিভ। এখন দেখা যাচ্ছে মি আছে, মি হলো পার্সন পরিবর্তন, ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। নাম্বার 3 নাম্বার স্টেপে এসে আমরা পার্সনের দেখা পাই। অটোমেটিক এইভাবে ধারাবাহিকভাবে করলে এই 5টা স্টেপ তোমার কাছে আসবেই, ধরা দিবেই, এর কোনো বিকল্প নেই। তাহলে পার্সনে আসছে মি। টু গিভের পরে আমরা কি দিব? মি। আমার একটা সহজ কথা হলো, মি হলো সাবজেক্ট আই এর অবজেক্ট হলো মি, আর এর পসেসিভ হলো মাই, আই মি মাই। তাহলে পার্সনের, এটাকে যদি আমরা বলি পার্সনের প্রথম রূপ বা প্রথম চেহারা, এটাকে যদি বলি দ্বিতীয় চেহারা, এটাকে যদি বলি তৃতীয় চেহারা, তৃতীয় রূপ বা তৃতীয় চেহারা। সাবজেক্ট হলো প্রথম, অবজেক্ট হলো দ্বিতীয়, আর পসেসিভ হলো তৃতীয়। কেন বলছি? কারণ এই জায়গাটায় সাবজেক্ট অবজেক্ট চেহারা বসানো নিয়ে তোমাদের গোলমাল বেঁধে যায়, সেটাকে ক্লিয়ার করে দিচ্ছি। এখানে দেখো মি আছে, মি হলো দ্বিতীয় চেহারায় আছে। এখানে ফার্স্ট পার্সন আছে, মি তো ফার্স্ট পার্সন তার দ্বিতীয় চেহারায় আছে। এই চেহারাটা পরিবর্তন হবে না, চেহারা জায়গায় থাকবে। তার মানে এখানে যেই আসুক তার দ্বিতীয় চেহারাটা নিয়ে আসবে। তাহলে এখানে মি কাকে বোঝাচ্ছে? ফার্স্ট পার্সন সবসময় চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের বা রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী। নেপোলিয়ন বোনাপার্ট তিনি হলেন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, অথবা যদি বলি রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, একই কথা। নেপোলিয়ন বোনাপার্ট, এখন এই নাউনকে আমরা বসাতে পারবো না, গ্রামারের নিয়ম অনুযায়ী তার প্রনাউন হলো হি। নেপোলিয়ন বোনাপার্ট একজন পুরুষ মানুষ, তার প্রনাউন হলো হি। এখন এই হি হলো, এই যে আমি 3টা রূপ বলছিলাম, আই হলো প্রথম রূপ, মি হলো দ্বিতীয় রূপ, মাই হলো তৃতীয় রূপ, হি হলো তার প্রথম রূপ। হি হলো থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বারের প্রথম রূপ। তো আমাদের এই জায়গাটা লাগবে দ্বিতীয় রূপ। তাহলে হি এর দ্বিতীয় রূপটা কি সেটা বসাবো। হি এর দ্বিতীয় রূপ হলো হিম, তাহলে এই জায়গাটা আসবে টু গিভ হিম।
এইভাবে পার্সনটা তোমাদের পরিবর্তন করতে হবে, রূপ দেখতে হবে। এখানে মি আছে অবজেক্ট রূপ, সেখানে এখানে অবজেক্ট রূপটাই আমরা বসাবো। এখানে সরাসরি অনেকে হি দিয়ে ফেলে, হি দিলেই তো ভুল হয়ে যাবে, হিজ দিয়ে ফেলে হিজ দিলেই তো ভুল হয়ে যাবে। তাহলে টু গিভ হিম এ গুড মাদার, আ গুড মাদার, MOTHER, mother. Napoleon Bonaparte told the French people to give him a good mother. তাকে একটি ভালো মা দিতে তিনি ফ্রান্সের লোকজনকে বললেন। এরপরে অ্যান্ড আছে, আমরা অ্যান্ডকে ঠিক ঠিক রেখে দিলাম। অ্যান্ডের পরে আরেকটি ক্লজ, অ্যান্ড আই উইল গিভ ইউ এ গুড নেশন। এখানে খেয়াল করো, যেহেতু আমি আরেকটি ক্লজের বা আরেকটি সেন্টেন্সের কাজ করতেছি, তখন শুধু অ্যান্ড দেওয়াটা বেমানান। এখানে দিতে হবে অ্যান্ড অ্যাডেড, ADDED, অ্যান্ড অ্যাডেড দ্যাট, দিলাম। এবং আরও বললেন যে এখানে তোমরা যদি মনে করো যে এখানে তো আছে অ্যান্ডের পরে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হলো সেড বা টোল্ড। আমরা সেড টু দিতে পারি অথবা টোল্ড দিতে পারি। আবারও টোল্ড দিলে একটু কেমন লাগে, আগে একবার টোল্ড দিলাম, এখন আবার টোল্ড দিব। এই জন্যই ন্যারেশন হলো একটা শৈল্পিক ছোঁয়া। তুমি যত সুন্দর করে ভাষাটাকে উপস্থাপন করতে পারো, শিল্পরূপ দিতে পারো, সেটাই হবে সুন্দর। এবং যারটা যত বেশি সুন্দর, সে তত বেশি ভালো নাম্বার পাবে। এই জন্যই আমি এখানে দ্বিতীয়বার আর টোল্ড ইউজ করলাম না, আমরা অ্যাডেড দিয়ে দিলাম, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, অ্যাডেড দেওয়া যায় সুন্দরভাবে। অ্যান্ড অ্যাডেড দ্যাট, এবং আরও যোগ করে বললেন যে আই, এ হলো সাবজেক্টের কি কোন রূপ, প্রথম রূপ। ওই যে আই হলো প্রথম রূপ, মি দ্বিতীয়, মাই তৃতীয়, তাহলে এরকম আই হলো প্রথম রূপ আছে। ফার্স্ট পার্সন চেঞ্জ হয় সাবজেক্ট অনুযায়ী, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। নেপোলিয়ন বোনাপার্টের প্রনাউন হি আসবে এখানে, কারণ হিও হলো হি এর প্রথম রূপটাই। এখানে জায়গা হলো প্রথম রূপে, আমরা প্রথম রূপটাই বসাইছি, দ্যাট হি। এখন ফিউচার ইন দ্য পাস্ট হবে, যত ফিউচারের অক্সিলারি থাকবে শেল উইল, সেগুলোর পাস্ট রূপে বসবে। উইল থাকলে উড, হি উড গিভ, ইউ আছে। এখন দেখো ইউ, এইখানে একটা বিরাট সমস্যা হয়ে গেল এবং তার সমাধানও আছে। ইউ একই শব্দ, একই উচ্চারণ এবং এক রকমেরই বানান, কিন্তু কোনটা সাবজেক্টিভ আর কোনটা অবজেক্টিভ, কোনটা প্রথম রূপ কোনটা দ্বিতীয় রূপ, এইটা ধরবে কিভাবে? এটা ধরার রাস্তা অত্যন্ত সহজ। যদি দেখো এই যে গিভ হলো মূল ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের পরে থাকে, তাহলে সে হলো অবজেক্টিভ, মানে দ্বিতীয় রূপটা। হ্যাঁ, এখানে হলো এই পার্সনটার ইউ এর যে সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ, এই তিনটা রূপের এখানে আছে দ্বিতীয় রূপ অবজেক্ট রূপ। তাহলে আমরা যথারীতি দেখি, সেকেন্ড পার্সন চেঞ্জ হয়, আমরা জানি রিপোর্টিং ভার্বের বা রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী। দি ফ্রেঞ্চ পিপল হলো অবজেক্ট, ফ্রান্সের জনগণ। দি ফ্রেঞ্চ পিপল হলো অবজেক্ট, এই অবজেক্ট হলো নাউন, আর নাউনের প্রনাউন হলো, এটার প্রনাউন হলো দে, THEY, দে। দি ফ্রেঞ্চ পিপলের প্রনাউন কি? দে। তাহলে দে তো হলো দে প্রনাউনটির প্রথম রূপ, এর অবজেক্ট বা দ্বিতীয় রূপটা হলো দ্যাম। তাহলে আমাদের এখানে কি দরকার? দে, তিনটা রূপই শিখে ফেলি, দে, দ্যাম এবং দেয়ার, THEIR, দেয়ার। আমার দ্যাম দ্বিতীয়টা দরকার, এখানে এই দ্বিতীয়টা আছে, হি উড গিভ। তাহলে এখানে দের দ্বিতীয় রূপ দ্যাম আছে, দ্যামটা বসবে। দি ফ্রেঞ্চ পিপলের দ্বিতীয় রূপ হলো দ্যাম, হি উড গিভ দ্যাম, তাদেরকে তিনি দিবেন, কি দিবেন? হি উড গিভ দ্যাম এ গুড নেশন, এ গুড নেশন, NATION, নেশন। তাহলে 4 নাম্বারটার কাজ হলো এখানে, এই যে উইল ছিল, উইল গিভ, এটা হলো উড গিভ। ফিউচার ইন দ্য পাস্ট ব্যবহার হলো, যত ফিউচার টেন্স থাকবে
তার টেন্স পরিবর্তন হবে ফিউচার ইন দ্য পাস্ট এই রূপে। তাহলে প্রথমটা আমরা চেঞ্জ করেছি রিপোর্টিং ভার্ব ছিল সেড টু, এটা আমরা করেছি টোল্ড হিসাবে। তারপরে লিঙ্কারে চেঞ্জ করেছি, লিঙ্কার নিয়ে আসছি আমরা টু। লিঙ্কারে পরে আসছে পার্সন তো বেশ কয়েকবারই চেঞ্জ করেছি, একবার এখানে হিম আসছে, তারপরে আরেকবার এখানে হি আসছে, তারপর আরেকবার দ্যাম আসছে, 3 বার পার্সন পরিবর্তন হয়েছে। আর শেষে অ্যাডভার্ব এইখানে নেই, যদি না থাকে তাহলে আমরা জোর করে দিতে পারবো না, না থাকবে। অ্যাডভার্বের দুইটা জিনিস থাকে, একটা হলো অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, একটিও নেই। সুতরাং আমাদের এই স্পিচে এটার কাজ করতে হবে না, অর্থাৎ নিকটবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে পরিণত করা, সেটা যদি থাকে তাহলে উত্তর করব, না থাকে তাহলে প্রশ্নই আসে না। আমরা উত্তর শেষ করেছি এবং এখানে শেষ হয়ে গেল। সেন্টেন্সটি আরেকবার একটু পড়ি। নেপোলিয়ন বোনাপার্ট সেড টু দ্য ফ্রেঞ্চ পিপল, গিভ মি আ গুড মাদার অ্যান্ড আই উইল গিভ ইউ এ গুড নেশন। নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের লোকজনদেরকে বললেন গিভ মি এ গুড মাদার, আমায় একজন ভালো মা দাও, অ্যান্ড আই উইল গিভ ইউ এ গুড নেশন, এবং আমি তোমাদেরকে একটি ভালো জাতি দেব। এই যে নেপোলিয়ন সাহেবের কথাটা এখন আমি আনোয়ার স্যার আমার নিজের ভাষায় বর্ণনা করে লিখে দিলাম। তোমরা পরীক্ষায় আসলে তোমরা এইভাবেই লিখবে। এই যে একজনের কথাকে আরেকজনের ভাষায় লেখা, এটাই হলো ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন ছিল, সেখান থেকে আমরা ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন করেছি। তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, পার্সন পরিবর্তন করাটা একটু দেখবা, টেন্স পরিবর্তনের নিয়মটা দেখবা, এবং সেই সাথে কিছু নিকটবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে পরিণত করা। প্রত্যেকটি গ্রামার বইয়েই আছে, তোমরা এই জিনিসগুলো একটু আবার রিভিউ করে আসো। আগামী ক্লাসে আমি তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ইম্পর্টেন্ট দেখে প্যাসেজ ন্যারেশনের প্রশ্ন লিখব এবং প্রত্যেকটি উত্তর করব, এবং প্রত্যেকটি সেন্টেন্সের জন্য আমি 5 বার করে ভাববো। নাম্বার 1 রিপোর্টিং ভার্ব পরিবর্তন করা, নাম্বার 2 সঠিক নিয়মে লিঙ্কিং ওয়ার্ড বা লিঙ্কার বা কানেক্টর বসানো, নাম্বার 3 পার্সন পরিবর্তন করা, নাম্বার 4 কি টেন্স পরিবর্তন করা, এবং নাম্বার 5 অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস অথবা নিকটবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে পরিণত করা। প্রত্যেকটি জিনিসের আমি ধাপে ধাপে ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে কার্যকরভাবে সুন্দর মানে কি একেবারে নান্দনিকভাবে এমনভাবে স্পিচ শিখিয়ে দিব যে তোমরা আমার জন্য দোয়া করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আমি আশা করব তোমাদেরকে আমি কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি স্পিচ বা ন্যারেশন সম্বন্ধে, এবং আমার সাথে লেগে থাকলে তোমরা অনেক ভালো ভালো সেন্টেন্স এবং তার উদাহরণ প্র্যাকটিস অ্যাক্টিভিটি করতে পারবে, এবং আমার মনে হয় তোমরা ইনশাআল্লাহ পরীক্ষায় এই প্রশ্নের নাম্বারে খুব ভালোভাবে তোমরা স্কোর করতে পারবে। যারা আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করোনি তারা আরেকবার রিকোয়েস্ট করেছি সাবস্ক্রাইব করে দিও, তাহলে ইনশাআল্লাহ আমাদের সবার জন্যই এটা মঙ্গলজনক হবে। আল্লাহ হাফেজ।